প্রিয় দর্শক, বরাবরের মতো আপনাদের আজকেও স্বাগত জানাচ্ছি সমকালীন করোনা পরিস্থিতিতে দেশের অর্থ বাণিজ্য ও প্রযুক্তি খাতের ভবিষ্যৎ কোন দিকে শীর্ষক ফিনটেক ফেসবুক লাইভ আলোচনা অনুষ্ঠানে। আজকে আমাদের সাথে অতিথি হয়ে এসেছেন এমন একজন মানুষ, আমি মার্কেট সম্পর্কে যার জ্ঞানে মুগ্ধ। সত্যজিৎ রায়ের একটা বিখ্যাত মুভি আছে জন অরণ্য, শঙ্করের লেখা উপন্যাস। সেই মুভিতে নটবর মিত্তির নামে একজন পাবলিক রিলেশন স্পেশালিস্ট একটা চরিত্র থাকে। মার্কেটের সমস্ত তথ্য যার নখদর্পণে থাকে। আমার চোখে এই চরিত্রের বাস্তব রূপ আজকের আমার এই অতিথি। তিনি সফটওয়্যার কোম্পানি ঢাকা ডিস্ট্রিবিউশনের ফাউন্ডার এবং সিইও জনাব প্রবীর সরকার। প্রবীর ভাই, আপনাকে আন্তরিকভাবে শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা আমাকে সময় দেওয়ার জন্য। আপনাকেও তানভীর, আপনি অনেক কিছুই বললেন, এত কিছুর যোগ্য আমি না, বাট এটা অনেক বেশি বলা হয়ে গেল, কিন্তু আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। ভাই, আমরা যেহেতু আমার প্রোগ্রামটা খুবই ছোট সংক্ষিপ্ত হয়, কিন্তু যতটুকু কথা থাকে মানে একদম সলিড কথাগুলি আমি নেওয়ার চেষ্টা করি। আমি সরাসরি প্রশ্নতে চলে যাই। বাংলাদেশের আইটি ইন্ডাস্ট্রিতে করোনা ভাইরাসের প্রভাব নিয়ে আপনার ভাবনাটা কি? কতটা সুদূর প্রসারী প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন? তানভীর, করোনা ভাইরাস নিয়ে আর কথা বললাম না, এটা নিয়ে আমরা প্রত্যেকদিনই কথা বলি। বিষয়টা হচ্ছে যে এটার ইম্প্যাক্ট বা প্রভাব কি পরিমাণ, এবং পার্টিকুলারলি আইটি ইন্ডাস্ট্রিতে। সেভাবে যদি দেখেন, আইটি ইন্ডাস্ট্রিটাকে আমি দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে ইউজার গ্রুপ, যারা আইটি ইউজ করে, এখানে আমিও আছি, আপনিও আছেন, সবাই আছে যারা। আর একটা হচ্ছে ব্যবসায়ী, যারা আইটি ব্যবসা করে। তো যখন ইন্ডাস্ট্রি নিয়ে কথা হয়, তখন আমি দুটাকে আমি আলাদাভাবে একটু দেখতে চাই, যদিও অনেক কিছু ইন্টার রিলেটেড। ইউজার গ্রুপে ইম্প্যাক্টটা অনেক বড়। এটা বিষয়টা হচ্ছে এরকম যে হঠাৎ করে ঘুম থেকে উঠে আমাদেরকে একটা ঝাঁকুনি দেওয়া হলো, বলা হলো যে এখন তোমাদেরকে আইটি ডিপেন্ডেন্ট হতে হবে। সরি, এই জন্য যে সোশ্যাল ডিস্টেন্সিং এর যে এখন নতুন যে একটা আবরণ আমাদের উপরে, যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, এটার একমাত্র সমাধান কিন্তু আইটিতে, এই আইটির ব্যবহার থেকে। সো ইউজার লেভেলে হঠাৎ করে আমরা সবাই আইটি নিয়ে কাজ করি, ডিজিটাল বাংলাদেশ হচ্ছে, আমরা আমাদের পেসে সবাই এগোচ্ছিলাম না তা না, কিন্তু হঠাৎ করে আমাদেরকে উইদাউট এনি ওয়ার্নিং আমাদেরকে এমন একটা জায়গায় বসিয়ে দেওয়া হলো যে আমাদের আর কোনো চয়েস ছিল না আইটিতে ইনভলভ হওয়া ছাড়া। কমিউনিকেশন একটা বড় পার্ট, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, আর কোনো বাহনই আমাদের ছিল না। এমন একটা অবস্থায় ইউজাররা যে এসছে, আমরা কিন্তু কেউ প্রিপেয়ার্ড অবস্থায় আসিনি, না ব্যবসায়ীরা, না যারা ইউজার তারা। হঠাৎ করে আমরা এই জিনিসটার মধ্যে এসেছি। ইউজার লেভেলে প্রভাব অনেক বড়, কারণ তাদেরকে এখন ইউজ টু হতে হবে এই আইটি কমিউনিকেশনের উপর। দেখেন না, আমার একটা অবজারভেশন আছে যে যারা নর্মাল, মানে আমি বলবো যে প্রি কোভিড এরাতে যারা সুপ্রিম কাজ করছে, যারা ভালো কাজ করছিলেন, তারা কিন্তু এই পোস্ট কোভিড এরাতে ভালো নাও করতে পারেন। কারণ অনলাইনে কথা বলা, অনলাইনে নেগোশিয়েট করা, অনলাইনে কোনো রিজনিং করা বা লজিক উপস্থাপন করা একটা আর্ট। এটা কিন্তু সবাই কিন্তু হবে না, এটা কথা মানে স্কিলটাই ডিফারেন্ট। আবার পাশাপাশি যারা মানে নতুন, যারা দেখা যাচ্ছে যে অনেকেই নতুন ফ্রেশ, অনেকেই উঠে আসছে, কিন্তু যারা টেলিফোনে ভালো, চ্যাটিং এ ভালো, ইমেলে ভালো, আরেকটা নতুন হঠাৎ করে একটা নতুন জেনারেশন এসছে। সো ইউ সি আ ভেরি অবভিয়াস চেঞ্জ অফ ওয়ার্কফোর্স। একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কিন্তু ওয়ার্কফোর্স আসছে, এটা কিন্তু একটা বড় একটা ইম্প্যাক্ট আমার কাছে মনে হয়। দ্বিতীয়ত দেখেন, আমাদের অ্যাকসেপ্টেন্স লেভেলেও, আই এম সরি যদি উত্তরটা অনেক লম্বা হয়ে থাকে, কিন্তু ছোট ছোট জিনিস, থ্যাংক ইউ, অনেক ছোট ছোট জিনিস, যেমন আমরা ধরেন কর্পোরেটে বিজনেস করি, আমরা এন্টারপ্রাইজ লেভেলে বিজনেস করি,
সঙ্গত কারণেই কিন্তু অনেক এন্টারপ্রাইজে কিন্তু এক একজনের ইনবক্স কিন্তু লিমিটেড সাইজ থাকে, কারো 2 MB, কারো 6 MB, কারো 5 MB, বা হয়তো ম্যাক্সিমাম আমি দেখি 10 MB। এর বাইরে যদি কোনো ফাইলের সাইজ হয় সেটা কিন্তু তাদের কাছে যায় না। এটা পলিসিগতভাবে এইভাবে বসানো, এবং সেটা সম্ভব। এখন আমরা যখন অনলাইনে কমিউনিকেট করা শুরু করলাম, আগে যে ফাইলগুলো আমরা হাতে হাতে দিয়ে আসতাম সেগুলো কিন্তু এখন আমাকে অনলাইনে পাঠাতে হয়, এবং সেগুলোর সাইজ কিন্তু ইট গোজ বিয়ন্ড দেয়ার ইনবক্স সাইজেস। এখন এই জায়গায় কিন্তু একটা টুইকিং দরকার। এটাও কিন্তু একটা ছোটখাটো একটা ইম্প্যাক্ট। টাইম ম্যানেজমেন্ট, এই যে আপনার সাথে আমার যে ইন্টারভিউটা শুরু হলো, আমি নর্মালি যদি পোস্ট কোভিড প্রি কোভিড এরিয়ার যদি কথা বলেন, আপনার সাথে আমার 10, 15, 20 মিনিট ট্রাফিকেই দেরি হোক বা আমাদের কালচারালি আমরা দেরি করতে পারতাম। কিন্তু যখন আপনি অনলাইনে যখন কাজ করবেন তখন কিন্তু ইউ হ্যাভ টু মেনটেন ইউর টাইম। এটা কিন্তু সাংঘাতিক ইরিটেটিং যে আপনি 3-4 জন লোককে নিয়ে বসে আছেন, সেখানে একজন দেরিতে আসছে। সেই মেন্টালিটি, সেই মাইন্ডসেট কিন্তু এখন চেঞ্জ হতে হবে। আপনি যতই ব্যস্ত থাকেন, এখন আপনাকে ক্যালেন্ডার ম্যানেজ করতে হবে। তো এগুলো কিন্তু ছোট ছোট ইউজার লেভেলে একটা 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 পরিবর্তন। তাছাড়া সাইবার সিকিউরিটির একটা ব্যাপার তো আছে, সেটা হয়তো আমরা আজকে আলোচনা করলে হয়তো সাইবার সিকিউরিটির একটা পার্ট থাকবে। আশা করবো যে আপনি সাইবার সিকিউরিটি নিয়েও কোনো প্রশ্ন করবেন। তো আমি ওটা ডিটেলসে গেলাম না, কিন্তু সিকিউরিটি কিভাবে হবে, আপনার ডিভাইস কে ইউজ করবে। আমার ঘরে আমার যদি বাচ্চারা থাকে, আমার ফোন এখন কিন্তু কাজের একটা হাতিয়ার, এটা একটা টুল। এটা কিন্তু আমি চাইলেই আমার বাচ্চাকে দিয়ে দিতে পারি না। শুনতে হয়তো সে হয়তো আগে গেমস খেলতো, আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু এখন কিন্তু এটা একটা কাজের হাতিয়ার। এখানে কিন্তু এখন অনেক কিছুই আছে, আমাকে কিন্তু সেই প্রফেশনালিজম মেনটেন করতে হবে। এই ধরনের মানে আমি বলবো যে ইউজার লেভেলের মাইন্ডসেট চেঞ্জ করাটা, এবং এটার মধ্যে মানে কমপ্লিটলি প্রফেশনাল অ্যাটিটিউড নিয়ে এটা সম্পৃক্ত হওয়াটা কিন্তু একটা ইউজার বেজের একটা দায়িত্ব। এটা কিন্তু একটা বড় ইম্প্যাক্ট। এখন যদি আসেন ব্যবসায়ীদের দিকে, ডেফিনেটলি আমাদেরও কিন্তু পরিস্থিতি কিন্তু তাই। সব আইটি কোম্পানি রাতারাতি কিন্তু অনলাইনে কিন্তু চলে আসতে পারেনি, সম্ভব না। এটার জন্য একটা মাইন্ডসেটের দরকার, একটা স্কিল ফোর্সের দরকার, কিছু আপনার আনুষঙ্গিক ডিভাইস, সফটওয়্যার, এই সমস্ত কিছুর একটা সমন্বয় দরকার। বললেই কিন্তু আমরা রাতারাতি আমরাও আসতে পারিনি। এটা কিন্তু আমাদের কাস্টমারদের ব্যাপার না, আমরা নিজেরাও কিন্তু আমাদেরও কিন্তু ইট ওয়াজ এ চ্যালেঞ্জ ফর আস। যদি ব্যবসায়িক কথা বলেন, অবশ্যই গ্লোবালি রিসেশন আসছে, ব্যবসা ডেফিনেটলি এটা ইম্প্যাক্টেড হবে। শুধু আমরা না, যে কোনো সেক্টরে ইম্প্যাক্টেড হবে, আইটি ইন্ডাস্ট্রি ইম্প্যাক্টেড হবে। আইটি ইন্ডাস্ট্রির কিছু কিছু এরিয়া হয়তো ভালো করবে, কারণ মানে সেটা সময় প্রয়োজনে, কারণ যেহেতু আইটি এখন আলোচনার একটা প্রধান একটা অংশ। আমাদের আগামী দিনে আমাদের সমাজ কিভাবে নির্ধারিত হবে, আমাদের ওয়ার্ক স্কেডিউলস কিভাবে হবে, বা আমরা কাজ কিভাবে করবো, এটা আমাদের আইটি একটা ইন্টিগ্রাল পার্ট। সো এখানে আসলে স্বাভাবিকভাবে আইটির একটা বিশাল একটা ভূমিকা দেখতে পারেন, এবং হয়তো এটা একটা গ্রোথও দেখতে পারবেন, বিজনেসের একটা সম্ভাবনা থাকবে। কিন্তু সবকিছুতে না, আইটিরও কিন্তু বিভিন্ন কম্পোনেন্টস আছে, অনেক কিছু আছে। মানুষ হয়তো কিন্তু মনে করেন আপনার একটা ল্যাপটপ আছে, আপনার মনে হচ্ছে এটা একটু স্লো, সেটা হয়তো আপনার সে 8 GB র্যাম দিয়ে চলছে, আপনার দরকার 16 GB। আপনি কিন্তু এই পরিস্থিতিতে আপনি কিন্তু এটাকে 16 GB করবেন না বা চেঞ্জ করবেন না। ওইটাও কিন্তু একটা আইটি রিলেটেড বিজনেস। সো ক্রয় ক্ষমতা, বাজেট, কোন জায়গায় টাকা ইনভেস্টমেন্ট হবে, সবকিছু মিলেও কিন্তু এগুলোতে ইম্প্যাক্ট আসবে। আমার কথা, আপনি যদি আমাকে মূল প্রশ্নেই যদি ফিরে যাই যে আমার ইম্প্যাক্টটা কত বড় হবে করোনার, ডেফিনেটলি ইট ইজ আ ভেরি বিগ ইম্প্যাক্ট। এবং আপনি আইটি ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলছেন, ইউজাররা ইম্প্যাক্টেড, ব্যবসায়ীরা ইম্প্যাক্টেড। খারাপ ভালো দুটোই আছে। খারাপ তো আমাদের একটা পর্যায়ে যেতেই হবে, উই হ্যাভ টু গো থ্রু ইট, আমাদের কোনো চয়েস নেই অ্যাকচুয়ালি এখানে। আর ভালোটা আমি বলবো যে আগামীতে ভালো হওয়ার অনেক সুযোগ আছে আমাদের। করোনাকালীন পরিস্থিতিতে সাইবার সিকিউরিটি নিয়ে আশঙ্কাটা ব্যাপক, এই সম্পর্কে আপনার মতামতটা জানতে চাই। আমার ফিল্ডও সাইবার সিকিউরিটি। আমি পরশুদিন একটা রিপোর্ট দেখছিলাম, এফবিআই এর একটা রিপোর্ট আছে যে করোনার পরবর্তী সময় তাদের কাছে যে কমপ্লেন গুলো আসে সেটা 300% ইনক্রিজ হয়েছে, 300%। সো এটা কিন্তু জোক না, মানে আপনার সাইবার ক্রাইমের অ্যাক্টিভিটিস 300% একটা সংস্থা যদি বলে। আমি আরো রিপোর্ট দেখেছি যেখানে ফিশিং বা এসব নিয়ে কথা হচ্ছে, ফিশিং প্রায় 450% ইনক্রিজ। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে
যে এতদিন পর্যন্ত আপনি যখন অফিসে যেতেন তখন কিন্তু আপনার নেটওয়ার্ক ম্যানেজার হোক, সাইবার সিকিউরিটি যিনি ইনচার্জ উনি হতে পারেন, আইটি ম্যানেজার হতে পারেন, ওনারা কিন্তু আপনাকে একটা ফরম্যাটের মধ্যে কিন্তু কাজ করতে দিতেন। ওনাদের একটা প্রোটেকশন ছিল, কোনোটা স্ট্রং কোনোটা উইক সেটা ডিফারেন্ট কথা, কিন্তু ওনাদের একটা ফর্মুলা ছিল, একটা ফরম্যাট ছিল এটা চালানোর জন্য। এখন কি হলো, আপনার ডিভাইস নিয়ে আপনি চলে এসেছেন বাসায়, আপনার বাসায় একটা ওয়াইফাই আছে যেটা পাসওয়ার্ড এটা 1 সেকেন্ড লাগবে এটা হ্যাক করতে, হ্যাঁ, সিকিউরিটি লেভেল প্রায় 0। আপনার একই ওয়াইফাই বা রাউটারের আন্ডারে আপনিও কাজ করছেন, আপনার ফ্যামিলির অন্যান্য মেম্বাররাও কাজ করছে। আপনি একটা দায়িত্বশীল, আপনি একটা পজিশনে আছেন, আপনাকে হ্যাক করতে কয় মিনিট সময় লাগবে? তারপরে দেখেন করোনার মেডিসিনের বিষয়ে আলাপ, সবাই একটু ইন্টারেস্টেড থাকে করোনা সম্পর্কে জানতে। এটার আড়ালে অনেক ধরনের ফিশিং অ্যাটেম্পটস হচ্ছে। এখন হাইজিন সেন্সটা যদি আমাদের বিল্ট ইন না থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু ভিকটিম হবেনই। ওই কিছুদিন আগে একটা নিউজ দেখছিলাম, একজনের একটা প্রেডিকশন ছিল যে আগামী 6 মাসের মধ্যে খুব বড় ধরনের সাইবার ইনসিডেন্স ঘটবে, মানে এটা অনেক বড় আকারে। এই ধরনের রিপোর্টে কিন্তু আসা এবং তারা আমি প্রেডিকশন আমি করব না, এটা কোনো প্রেডিকশনের বিষয় হলো না, এটা যে কোনো সময় হতে পারে একটা সাইবার অ্যাটাক। কিন্তু যে প্রশ্নগুলো এসছে বা যে পয়েন্টস ধরে তারা এই অ্যানালাইসিসটা করেছে এটা খুব ইম্পর্টেন্ট। আমরা কিন্তু আমাদের সমস্ত দরজা জানালা আইটির কিন্তু খুলে বসে আছি, আমরা আমাদের লোকজনকে ডিভাইস দিয়ে, কানেক্টিভিটি দিয়ে, আমাদের সমস্ত জায়গায় অ্যাক্সেস দিয়ে বসে আছি। আপনি যদি সাইবার হাইজিন সম্পর্কে যদি আপনার আইডিয়া না থাকে, আপনি যদি সিকিউরিটি কাকে বলে বেসিক্স যদি আপনি মেনটেন না করেন, আপনার এটা ভিক্টিমাইজড হওয়ার চান্সেস খুব বেশি, কোনো না কোনো ভাবে হবে। এবং এটাই উত্তম সময় সাইবার ক্রাইমের জন্য। সাইবার ক্রিমিনালরা কিন্তু বসে নেই, দে উইল টেক ফুল অ্যাডভান্টেজ অফ দিস সিচুয়েশন। তারা জানে যে আপনি প্রোটেক্টেড না আপনার অফিস এনভায়রনমেন্টে, আপনি বাসায়। অনেক উপায় আছে আপনাকে হ্যাক করা, ব্রিচ করা, আপনার তথ্য নিয়ে রাখা, আপনার মাধ্যমে আপনার প্রতিষ্ঠানে ঢোকা, এটা কিন্তু এখন খুব সহজ। সো আমি এগুলো নিয়ে হয়তো সাইবার সিকিউরিটি নিয়ে সবাই আমরা একটা ঘোরের মধ্যে আছি, সবাই আমরা একটা কনফিউজড অবস্থায় আছি করোনা নিয়ে, এটা সত্য। কিন্তু সাইবার সিকিউরিটি নিয়ে আমরা যারা কাজ করি বা যারা ইউজার লেভেলেও যারা কাজ করেন, আমাদের কিন্তু এখন একসাথে হয়ে এটা নিয়ে কিন্তু খুব জোরালো ভাবে এটা কিন্তু চিন্তা ভাবনা করা উচিত। এবং ধরেন আজকে ব্যাংক বন্ধ বা কোনো কর্পোরেট বন্ধ, এই যে লোকগুলো বাসার থেকে কাজ করার অ্যাক্সেস দেওয়া হচ্ছে, তাদেরকে কিন্তু একটা বেসিক এক পাতার হলেও একটা সাইবার হাইজিনের একটা টিপস দেওয়া উচিত ছিল, যে আপনি বাসায় এই জিনিস মেনটেন করবেন। কারণ যে ইউজ করবে তার কিন্তু দোষ নাই, সে জানে না। কিন্তু অফিসিয়ালি কয়টা প্রতিষ্ঠান আছে বাংলাদেশে যে যখন বাড়িতে পাঠানো হয়েছে এই লোকগুলোকে, তখন ওয়ের দে গিভেন একটা স্পেসিফিক ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল কিনা? এই বেসিক ছোট ছোট জিনিসগুলো আমাদেরকে মেনটেন করাটা খুব দরকার। আমরা ভালনারেবিলিটিতে আমরা এখন চরমে, মানে এটা আমরা না, পৃথিবীর সবাই, সব দেশে এখন এই অবস্থা মানে সাইবার সিকিউরিটি যদি বলেন এখন হলো মোক্ষম সময় সাইবার ক্রাইম। এটা নিয়ে ভাবতেই হবে আপনাকে, এটা নিয়ে আলোচনা হওয়া উচিত, এটা পলিসিগত ভাবে আমাদের দেশে এটা নিয়ে ক্যাম্পেইন করা উচিত, অ্যাওয়ারনেস ক্রিয়েট করা উচিত। আমার মনে হয় না করোনা এত সহজে চলে যাবে, আমাদের আরো অনেকদিন অবস্থা দৃষ্টে যা মনে হয়, আমি তো আর প্রেডিক্ট করতে পারবো না, কিন্তু যদি পারিপার্শ্বিক অবস্থা যদি দেখেন, নিউজ যদি দেখেন, এটা অনেক লম্বা সময় নিয়ে কাজ করবে। যদি করে তাহলে এই জিনিসগুলো কিন্তু এখনই বসানো দরকার, বিফোর সামথিং ব্যাড রিয়েলি হ্যাপেন্স। সফটওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলি এই মহামারীতে মোটামুটি বিপর্যস্ত। বাংলাদেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কি ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনার ধারণা? দেখেন, সফটওয়্যার ইন্ডাস্ট্রি ডেফিনেটলি এই মুহূর্তে এটা অনেকটা গার্মেন্টস এর মতো, যারা এক্সপোর্টের সাথে জড়িত তারা কিন্তু একটা অর্ডারের উপরে কাজ করে। আমি শুনেছি যে অনেক অর্ডার ক্যান্সেল হয়েছে। এখানে নতুন পরিস্থিতিতে অনেক সফটওয়্যারের চাহিদাও কিন্তু চেঞ্জ হবে। আগে আমার জন্য যেটা খুবই জরুরি ছিল সেটা আমার না হয়ে আমার এই একই সফটওয়্যার আমাকে হয়তো অন্য আঙ্গিকে হয়তো ডেভেলপ করতে হবে। প্রশ্নটা হচ্ছে যে এই সফটওয়্যার কোম্পানিগুলো
তাদের কিন্তু প্রোগ্রামার্স, ডেভেলপার্স এদেরকে কিন্তু পে করতে হয়। যদি এমন অনেক দিন যদি চলতে থাকে এই অবস্থা, তাদের জন্য কিন্তু এই এই মানে প্রজেক্টটা চালানো কিন্তু খুব ডিফিকাল্ট হবে। সো এই একটা বড় জায়গা আছে যেখানে এটা সলভ করা দরকার, যে কিভাবে সলভ হবে যে এই ছেলেগুলো কন্টিনিউ করতে পারে বা এই লোকগুলো কাজ করতে পারে। কারণ বেশি দিন যদি লিঙ্গার করে, এখানে উই উইল রান ডেফিনেটলি আউট অফ ফান্ডস টু পে পিপল ম্যানেজ করার জন্য। সেই অবস্থায় আমরা চাইলেও আমরা অর্ডার যদি কন্টিনিউ করে, আমরা কিন্তু প্রজেক্ট চালাতে পারবো না। সো এই ধরনের ব্যালেন্সিং একটা পরিস্থিতি আসছে। আপনি যদি আমাকে বলেন এটার সলিউশন কি, এই মুহূর্তে হয়তো আমার কাছে কোনো আনসার নাই, কারণ এটা অনেক অনেক স্টেক হোল্ডার্স আছে যাদের এটা একসাথে হয়ে এই জিনিসটাকে সলভ করতে হবে। এটা আমার একার কথা বা আপনার একার কথা হবে না, কিন্তু এটা নিয়ে ভাবার সময় এসছে, নাহলে কিন্তু অনেক কোম্পানি বন্ধ হয়ে যাবে। ওয়ার্ক ফ্রম হোম এখন আমাদের নতুন কর্মপদ্ধতি, পরিস্থিতি একটু স্বাভাবিক হলে এটার কন্টিনিউশন কি থাকবে? এই বিষয়ে আপনার কমেন্টটা কি? এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। যাদের সাথে আমার কথা হয়, বন্ধুদের বা যারা কলিগস আছে তাদের সাথে, আমার কাছে মনে হয় যে অনেকের মনে এমন একটা ধারণা আছে যে আমরা আগের অবস্থায় ফিরে যাব, লাইফ উইল বি ব্যাক অ্যাজ ইউজুয়াল। আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি না যে লাইফ উইল বি ব্যাক অ্যাজ ইউজুয়াল। করোনা অনেকদিন পর্যন্ত কিন্তু এই জিনিসটা কন্টিনিউ করার সম্ভাবনা খুব বেশি। যদি তাই হয়, একটা বড় ধরেন আমার কথাই বলি ব্যক্তিগতভাবে, যে আমার একটা কন্ডিশন আছে, আমার কিন্তু লাংস নিয়ে আমার প্রবলেম আছে, আমি অ্যাজমার পেশেন্ট, আমার কিন্তু ভয় আছে যে আমি যদি বাইরে যাই, আমি যদি ইনফেক্টেড হই, আমার অবস্থা কিন্তু খারাপ হবে। সো আমি কিন্তু চাইবই যে আমি আমার সেফটি নিয়ে কাজ করি। আমার অফিসে এরকম অনেকেই আছেন যাদের নানান রকম কন্ডিশন আছে। সেই কন্ডিশন গুলো ইয়াং হোক বা বয়স বেশি হোক সেটা কিন্তু ব্যাপার না, অনেকেরই কন্ডিশন থাকতে পারে। এখন আপনি তো তাকে এনে আপনি মেরে ফেলতে পারেন না পাবলিক স্পটে, রাইট? করোনা কন্টিনিউ করবে এখন পর্যন্ত যা মনে হয়, ওয়ার্ক ফ্রম হোম কন্টিনিউ করা উচিত। এটা আরেকটা রিজন আছে, এটা কিন্তু একটা সাশ্রয়ী জিনিস, ইট ইজ এ চিপার ভার্সন অফ ডুইং বিজনেস। এবং আমি অনেক কোম্পানি পেয়েছি অলরেডি যাদের সাথে আমরা কাজ করি। ধরেন একটা কোম্পানি 7টা অফিস ছিল ইন্ডিয়াতে, দে হ্যাভ অলরেডি ক্লোজ ডাউন পার্মানেন্টলি 4টা অফিস করে 3টা অফিস রেখেছে। আর 4টা অফিসের এমপ্লয়িরা কিন্তু নিজে থেকে বলেছে যে আমরা বাসা থেকে কাজ করতে উই ফিল বেটার। আমরা চাইলে ওয়ার্ক ফ্রম হোম কন্টিনিউ করতে পারবো, সব ব্যবসার জন্য সম্ভব না, অনেস্টলি এটা সবার দ্বারা সম্ভব হবে না। যে লোকটা গাড়ির পার্টস বিক্রি করে তার পক্ষে কিন্তু হ্যাঁ সম্ভব, যদি ই কমার্সে বা অনলাইনে যদি যায়, তাদের হাতে আর ব্যবসার হয়তো কন্ট্রোলটা থাকবে না, এটা তো আরেকটা গ্রুপের কাছে যাবে। আপনার ডিমান্ড সাপ্লাই ফুলফিল হবে, কিন্তু যে লোকটা বিজনেস করে, বিজনেসম্যান, তার জন্য অনেক সময় ডিফিকাল্ট হয়ে যাবে। সবাই কিন্তু অনলাইনে আসতে পারবে না, এটা সম্ভব না। সো ওয়ার্ক ফ্রম হোম, ইয়েস, ইট উইল কন্টিনিউ, এবং এটা লাভজনক। আপনি যদি ম্যানেজমেন্ট পার্সপেক্টিভে দেখেন, আই থিঙ্ক ইট ইজ ভেরি প্রফিটেবল। অনেক কোম্পানি ডিক্লেয়ার করে বসে আছে, ফেসবুকও বোধহয় গতকালকে ডিক্লেয়ার করলো যে পার্মানেন্টলি ওদের অনেক বড় একটা স্টাফ তারা অফলাইনে সরি ওয়ার্ক ফ্রম হোম হবে, কারণ ইট সেভস আ লট অফ মানি এন্ড ইট মেক্স সেন্স অলসো। আমি আপনাকে বলি, আমি নর্মালি যে কাজ করতাম সারাদিন, তার থেকে 3 গুণ বেশি কাজ করতে হয় এখন আমাকে। কাজের মাত্রা কিন্তু অনেক বেড়ে গেছে কিন্তু আমাদের এই অনলাইনে যাওয়ার পর থেকে। খুব অ্যাটেন্টিভ থাকতে হয়, খুব ফোকাস থাকতে হয়। না, নেই নেই, 12টায় যোগাযোগ হচ্ছে, 10টায় রাইট, যোগাযোগ হচ্ছে, সকাল 9টায় হচ্ছে, সকাল দ্যাট ইজ 6টায় প্রিসাইসলি দ্যাট ইজ হাউ বিজনেস রানস না। এখন আর শুক্রবার শনিবার রোববার নাই, এখন কিন্তু যে কোনো সময় যে কোনো লোককে কল করা যায়, এবং কথা চলছে, মানুষ কথা বলেও, তাতে কোনো আপত্তি নেই। আমি মনে করি ইট ইজ নট আ ব্যাড সিস্টেম, এটা একটা ভালোর দিকেই যাচ্ছে এই জিনিসটা। হ্যাঁ, ক্ষতি হবে একটা ওয়ার্ক ফোর্সের জন্য, এটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। ওয়ার্ক ফ্রম হোমের জন্য কিন্তু এমপ্লয়মেন্টে কিন্তু এফেক্ট করবে, কিন্তু বাস্তবতা, বিজনেসের যে বাস্তবতা, এটা কিন্তু রুথলেসলি কাজ করবে। এমপ্লয়মেন্টে এফেক্ট করবে, কিন্তু এট দ্য সেম টাইম বিজনেস কিন্তু তার নিজেকে সেভ করার জন্য এদিকে যাওয়ার চান্সেস খুব বেশি। আবার নতুন চাকরির ক্ষেত্রেও দেখা যাবে তৈরি হয়ে গেছে। হ্যাঁ, ডেফিনেটলি। দেখেন, কেউ তো আর বসে থাকবে না, ইভলিউশন হবে। হ্যাঁ, যার যার মতো নতুন করে অ্যাডাপ্ট করতে হবে। এটা একটা বড় জিনিস যে আমাদের দেশের লোকজনের এখন অ্যাডাপ্টেশনের সময় এসছে। আমরা কিন্তু জাতিগতভাবে, কালচারালি আমরা কিন্তু সবসময় বলি যে আচ্ছা ঠিক আছে, আমরা দেখি, আমাদের একটা নিজস্ব একটা পেস আছে কাজ করার। এখন কিন্তু সেই পেস আর নাই, এখন কিন্তু যা করতে হবে এখনই করতে হবে, রাইট নাও। সো এই অ্যাডাপ্টেবিলিটি, আপনি বাঁচতে হলে আপনাকে অ্যাডাপ্ট করতে হবে,
এই জেনারেশনকে চেঞ্জও হতে হবে। আপনার সাথে আমি দেখা হবে না আগামী 3 মাসে, কিন্তু আপনার সাথে আমার ব্যবসা হবে, সেটা যত বড়ই হোক আর যত ছোটই হোক। সো এই অ্যাডাপ্টেবিলিটিটা, যে আপনার সাথে আমার দেখা হলো না, আগে আপনি আমাকে হয়তো ডাকতেন বা আমি আপনাকে হয়তো ডাকতাম, এই জিনিসটা আমাকে মানতে হবে। এই অ্যাডাপ্টেবিলিটিটা চলে আসলে দেখবেন যে মানুষ পথ খুঁজে নেবে। আপনিও একটা পথ খুঁজবেন, আমিও একটা পথ খুঁজবো, বিজনেসের নেচার চেঞ্জ হবে, আমাদের অ্যাটিটিউড চেঞ্জ হবে। আই থিঙ্ক ইট উইল ওয়ার্ক আউট ইভেন্চুয়ালি। সবই কাজ করে, ইট টেক্স আ লিটল বিট অফ টাইম। হ্যাঁ, কিছু ভিক্টিম হবে, সেটা সবসময় হয়। এটা ইউ ক্যানট ডু এনিথিং অ্যাবাউট ইট। আইটি স্টার্টআপ সেক্টরে বর্তমান পরিস্থিতি কতটা প্রভাব ফেলবে, বা ইতিবাচক পরিস্থিতিতে আসতে কত সময় লাগতে পারে? দেখেন, স্টার্টআপ নিয়ে আমার ব্যক্তিগতভাবে আমার ওপিনিয়ন কিন্তু ডিফারেন্ট। আমি জানি না আপনি স্টার্টআপটাকে আলাদা কোনো ক্যাটাগরি ভাবেন কিনা। আমি যেদিন ব্যবসা শুরু করেছিলাম সেই দিন এটা আমার জন্য স্টার্টআপ ছিল। আপনি কালকে একটা শুরু করেন, দ্যাট ইজ অলসো স্টার্টআপ। এটার যে ওই যে একটা একটা অরা তৈরি করা হয়, একটা গল্প তৈরি করা হয় স্টার্টআপ নিয়ে, আমি পার্সোনালি এটা বিশ্বাস করি না। তবে হ্যাঁ, আমার যদি আমার পার্সোনাল যদি ওপিনিয়ন হয়, যে লোকটা নতুন এসছে ব্যবসায়, বা যে ছেলেটা একটা আইডিয়া নিয়ে, একটা কনসেপ্ট নিয়ে ব্যবসা করতে চাচ্ছে, হি হ্যাজ ওয়াকড ইনটু আ ভেরি ডিফিকাল্ট টাইম। মানে এই সময়টা তার জন্য এটা ইট ইজ এগেইনস্ট হিম। যদি বলেন লাক খারাপ, যদি বলেন যে সরি তাকে ম্যানেজ করতে হবে, এটা যার যার পার্সোনাল। এটা কিন্তু কেউ তাকে সাহায্য করতে হবে না, কারণ স্টার্টআপ ডেফিনেটলি এফেক্টেড হবে। একটু সময় লাগবেই, তাদের ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, যদি এখন কেউ যদি সেই পেশেন্সটা না থাকে শেষ পর্যন্ত যাওয়ার, দেন এটা ফেল করবেই। সাহস লাগবে, প্রচুর টাইম ইনভেস্টমেন্ট করতে হবে, খরচ বেড়ে যাবে, বাট দ্যাট ইজ সামথিং দ্যাট ইউ হ্যাভ টু টেক ইনটু বিজনেস। ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ল্যান্ডস্কেপে বড় কোনো ধরনের পরিবর্তন আসতে পারে কি, বা কি ধরনের পরিবর্তন আসতে পারে বলে আপনি মনে করছেন? ডেফিনেটলি এই জায়গাটা আমি মনে করি না যে এখনো ভেঞ্চার ক্যাপিটাল নিয়ে যারা কাজ করে তারাও এখনো ডিসাইডেড। দেখেন, প্রেডিকশন আসে কিন্তু প্যাটার্ন থেকে। আজকে আমরা যাই প্রেডিক্ট করি, এটা কিন্তু একটা প্যাটার্ন লাগে। পুরো গ্লোবাল বিজনেসের প্ল্যাটফর্মটা এমন একটা অবস্থায় আছে, বা আমরা এক একটা কান্ট্রি এক এক ধরনের ক্রাইসিস ফেস করছি। কারো বেশি হচ্ছে করোনা, কারো কম হচ্ছে, কারো মানে ফাইন্যান্সিয়াল স্ট্যান্ডিং নষ্ট হয়ে যাচ্ছে, কারো সিস্টেম কোলাপস করছে। অনেক কিছু কিন্তু চেঞ্জেস কিন্তু এক একটা কান্ট্রিতে এক এক রকম ভাবে আসছে, কালচারাল ইম্প্যাক্ট হচ্ছে। ভেঞ্চার ক্যাপিটাল নিয়ে যারা কাজ করেন তাদেরকে কিন্তু আরেকটু সময় লাগবে কিন্তু ওই স্টেবিলিটিটা বোঝার জন্য। এন্ড আই এম শিওর যে আপনি যদি ইনভেস্টর হন, আপনি যে পর্যন্ত পরিস্থিতি স্টেবল না হয়, আপনি কিন্তু ইনভেস্টমেন্টে আসবেন না। এটা কিন্তু গ্যাম্বলিং না, এটা কিন্তু ব্লাইন্ড খেলা না, এটা কিন্তু একটা ক্যালকুলেটেড একটা ইনভেস্টমেন্ট বা রিস্ক নেওয়া হয়। কেন যেন মনে হয় এখনো ইট ইজ টু আর্লি তাদের ডিসিশন নেওয়ার জন্য। তারা আরেকটু দেখতে হবে ওনাদের, যে কিভাবে ওনারা এই জিনিসটা করবেন। ভাই, আপনি যদি 1 মিনিট আগে থেকে আবার একটু বলেন, আপনার মানে নেটওয়ার্ক একটু ড্রপ ডাউন করেছিল। ওকে, সরি। মানে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে 2টা মিনিট একটু কথা অস্পষ্ট ছিল, যে নেটওয়ার্ক যদি আবার ওই জিনিসটা এখন শোনা যায়? দর্শকদের সুবিধা হবে। আচ্ছা, সরি। না, ইটস ওকে। আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে ভেঞ্চার ক্যাপিটাল নিয়ে যারা কাজ করেন তারা এখনো রেডি না টু টেক এ ডিসিশন। ওনারাও কিন্তু একটা কনফিউজ স্টেটে আছেন, কারণ ওনাদেরকে প্যাটার্নটা বুঝতে হবে, প্রেডিকশনটা রেডি করতে হবে, এবং তারপরে কামিং টু আ স্টেবল পজিশন ওনারা কিন্তু আবার ইনভেস্টমেন্টে আসবেন। ওনাদের জন্য ইট ইজ টু আর্লি টু ডিসাইড হোয়াট টু ডু। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আমার মনে হয় না যে কেউ ব্লাইন্ডলি এটার মধ্যে ইনভেস্টমেন্ট করতে আসবেন। ওনারা কিন্তু মার্কেট দেখবেন, বুঝবেন, তারপরে আসবেন। সো ওনারা একটু পরে আসবেন, কিন্তু গেমে এখনই না। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আচ্ছা, আইটি সেক্টরে সরকারের যে প্রণোদনা আছে সেটা নিয়ে আপনার ভাবনাটা কি? দেখেন, প্রণোদনা আর অনুদান এই দুটা জিনিস কিন্তু আপনাকে ক্লিয়ার হতে হবে। আমার কাছে কেন যেন মনে হয় যে এই জায়গায় অনেকেরই মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। প্রণোদনা কিন্তু ইজ এন ইনসেন্টিভ, এটা আপনাকে উৎসাহ যোগানোর জন্য টাকা। এটা যদি আর্থিক দিক দেখেন, যে আর্থিক প্রণোদনা, তাহলে কিন্তু আমার এখানে অপিনিয়ন হচ্ছে আমাদের কাছে যদি এখন আর্থিক প্রণোদনা আসে,
এটা কিন্তু আনপ্রোডাক্টিভ খাতে যাবে। ইউ আন্ডারস্ট্যান্ড? আমার কাছে আজকে যে টাকাটা আসে, আমি এটা স্যালারি দেওয়ার জন্য, আমার অফিসের এক্সপেন্সেস গুলো মিট আপ করার জন্য আজকে 2 মাস 3 মাস যাবত অফিস গুলো ইনঅ্যাক্টিভ। হ্যাঁ, এই এই প্রণোদনা যেটা ইনসেন্টিভ দেওয়া হলো আমাকে কাজ করার জন্য, এগিয়ে যাওয়ার জন্য, এটা যদি আনপ্রোডাক্টিভ খাতে যদি ব্যবহার হয়, এই টাকাটা কিন্তু কোনো কাজেই লাগবে না। কারণ একটা পর্যায়ে গিয়ে আবার কিছুদিন পরে টাকাটা শেষ হয়ে যাবে। তারপরে কিন্তু বারবার কিন্তু সরকার কিন্তু এই জিনিসটা করতে পারবে না। প্রণোদনা আমার কাছে হচ্ছে পলিসি। আমাকে যদি ইনসেন্টিভই দিতে হয় গভর্নমেন্ট, হ্যাঁ হয়তো আমাদের আর্থিক, আমি অস্বীকার করব না যে আর্থিক অনুদান বলেন আর প্রণোদনা বলেন হয়তো আমাদেরকে সার্ভাইভালের জন্য হয়তো লাগতে পারে, কিন্তু সেটাও কিন্তু একটা লিমিট আছে। গভর্নমেন্ট কিন্তু আমাকে কন্টিনিউয়াসলি কিন্তু দিতে, আমি এমন কথা বলতে পারবো না যে আমি 1 মাসের মধ্যে আমি রিকভার করব। ইট উইল টেক টাইম টু রিকভার। তো আমাকে তো বসিয়ে বসে গভর্নমেন্ট তো টাকা দিয়ে আমার বিজনেস চালাতে পারবে না। কিন্তু প্রণোদনার আমি মনে করি যে বেস্ট প্লেস হচ্ছে গভর্নমেন্ট যদি আমাদেরকে একটা লং টার্মে 3 ইয়ার্স 4 ইয়ার্স 5 ইয়ার্স যদি একটা প্ল্যান আসে যে আমাদের বিজনেস করে রিকভার করার জন্য যতগুলো বেনিফিটস দেওয়া দরকার, সেখানে ট্যাক্সেশন হতে পারে। হ্যাঁ, আমরা ইনকাম ট্যাক্স যেটা দিই, এখন এটাও চিন্তা করতে হবে যে গভর্নমেন্টও কিন্তু স্কুইজড অবস্থায় যাচ্ছে। যদি আর্নিং কমে যায় তাদের কি হবে? প্ল্যানিং কিন্তু আসতে হবে গভর্নমেন্টের কাছ থেকে যে আমি এখান থেকে যদি স্কুইজ করি আমি অন্য খরচগুলো কোথা থেকে আনবো। আমি সেটাও বুঝি, কিন্তু আমাকে পলিসি প্ল্যান যে আমরা এইভাবে এইভাবে রিকভার করব এবং গভর্নমেন্ট আমাদেরকে এই সাহায্যগুলো করবে, এটা হচ্ছে আমার কাছে প্রণোদনা। সেটা এখনো কিন্তু আসেনি, এখনো কিন্তু গভর্নমেন্টও কিন্তু রেডি না একটা প্রণোদনার একটা ফ্রেমওয়ার্ক দেওয়ার জন্য। কিন্তু এখন কথা হচ্ছে একটা ইনিশিয়াল একটা জি দর্শক দুঃখিত অনাকাঙ্ক্ষিতভাবে লাইনটি কেটে যাওয়ার জন্য। ভাই আবার যদি আমরা কোশ্চেনটা একটু অ্যান্সারটা আবার নেই, সেটা হচ্ছে সারা বিশ্বে রিসেশন আসছে, বাংলাদেশের প্রেক্ষাপটে রিসেশন নিয়ে আপনার ভাবনা কি? এটা আমার পরবর্তী প্রশ্ন। কিন্তু আগের যে প্রশ্নটা ছিল আপনার কাছে সেটা হচ্ছে আইটি সেক্টরে সরকারের যে প্রণোদনা আছে সেটা নিয়ে আপনার ভাবনা কি? লাস্টের দিকের কথাগুলি আর কি আমরা আবার যদি সেই ক্ষেত্রে আমার কথা ছিল যে আমার শেষটা এমন ছিল যে আর্থিক প্রণোদনা থেকে আমার কাছে ইন্টারেস্টিং হচ্ছে একটা ফ্রেমওয়ার্কে প্রণোদনা দেওয়া, একটা প্ল্যান করে, একটা টাইম নিয়ে, ধরেন 3 ইয়ার্স বা 5 ইয়ার্স এর একটা প্ল্যান করে যে আমরা কিভাবে রিকভার করব, গভর্নমেন্ট কিভাবে আমাদের কাছ থেকে বেনিফিট নিতে পারবে, আমরা কিভাবে বেনিফিট হতে পারবো। এই জিনিসটা প্ল্যানিং ছাড়া যদি প্রণোদনা হয়, শুধুমাত্র আর্থিক প্রণোদনায় আমাদের কোনো লাভ হবে না, এটা আমরা সলভ করতে পারবো না এই ক্রাইসিসটা। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের এই জিনিসটা যেভাবে হোক আমাদের এটা একটা ফ্রেমওয়ার্কের মধ্যে আনতে হবে। সেটা অনেকভাবেই হতে পারে, নানান রকম আমাদেরকে ইনসেন্টিভ দেওয়াই যেতে পারে। গভর্নমেন্টকেও চিন্তা করতে হবে যে তাদেরও কিন্তু টাকার দরকার হবে, তারাও কিন্তু একটা প্রেশারের মধ্যে আছে, বিকজ দ্য স্পেন্ডিং ইজ গন আপ। সো ওনাদের সবকিছু প্লাস মাইনাস করে হিসাব করেই ওনাদেরকে আসতে হবে যে আমাদেরকে কতটুকু ছাড় দিলে পরে আমরাও বাঁচি, তাদের জন্য এটা দেশ চালানোর জন্য the expenses they require they get. So it has to be on a win-win situation for all the parties. জি, সারা বিশ্বে রিসেশন আসছে, বাংলাদেশের প্রেক্ষাপটে রিসেশন নিয়ে আপনার ভাবনাটা কি? রিসেশন অবশ্যই হবে, রিসেশন তো হতেই হবে। এখন রিসেশনের মাত্রাটা কি সেটা আমি বলবো যে আমার দেখেন এই কোভিড এর আগে আমাদের কিন্তু একটা ভালো একটা গ্রোথ ছিল, আমাদের একটা ইকোনমিক কিন্তু একটা বিশাল একটা গ্রোথ ছিল। সেটা কমে যদি অর্ধেক আসে বা অর্ধেকের নিচে আসে, সেটার রেজাল্টস বা ক্যালকুলেশন কি হবে সেটাও কিন্তু দেখার বিষয় আছে। আমাদের সমান গ্রোথ অনেক কান্ট্রিরই ছিল না, রাইট? তাদের কি হবে? তারা আজকে যদি আমার যদি 5 থাকে, আমি 2.5 আসলাম, এটা হচ্ছে একটা সার্ভাইভাল পয়েন্ট। যার 2.5 ছিল সে যদি 0-তে চলে যায়, তার কিন্তু অন্যরকম রিসেশন। সো রিসেশন তো অবশ্যই আসবে, রিসেশন নিয়ে কোনো প্রশ্ন নেই, এবং এটা এফেক্টেড আমরা সবাই হব। আমাদের একটা স্টেজের ভিতর দিয়ে যেতেই হবে। আমি মনে করি যেটা একটা ফিলসফিক্যাল সাইডও আছে, আমরা কিন্তু এখন রিয়েলাইজ করি যে আমরা কনজিউমার লাইফ কতটুকু, মানে উই হ্যাভ ওয়েস্টেড মানি লাইক এনিথিং। আজকে যদি আপনার জীবনযাত্রা দেখেন আর 1970 লাইফস্টাইল দেখেন, তাহলে কিন্তু আপনি বুঝবেন যে আমরা কিন্তু সাংঘাতিক ভাবে কিন্তু কনজিউমার সেন্ট্রিক। আমাদের কিন্তু কেনাকাটা, লাইফস্টাইল সবকিছুর মধ্যে একটা বিরাট পরিবর্তন এসছে। এটা যে ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে তা না,
আমাদের নেচার মাইন্ডসেটও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, রাইট? সো এখন কিন্তু একটা ফিলসফিক্যাল পয়েন্টে পার্সোনালি বলি যে আমি যখন আমার কাপড় চোপড় দেখি, হ্যাঁ, আপনি নিজেও হয়তো এটা করেন যে আপনি যাচ্ছেন, আপনার পছন্দ হলে আপনি কিনে নেন। বাংলাদেশে এটা আমাদের জন্য খুব কমন জিনিস একটা। আমার যে কাপড় চোপড় আছে, আমার মনে হয় না আগামী 3-4 বছরের মধ্যে কাপড় চোপড় কেনার দরকার। সো রিসেশন ফেস করতে হবে আমাদের কি, যেটাকে আমরা স্বাভাবিক ভাবতাম থাকবে না, কিছু তো আমাদেরকে অ্যাডজাস্ট করতেই হবে। রিসেশন হবে, খারাপ একটা অবস্থা, আবার বেরোয় আসবো আমরা। ইট উইল টেক সাম টাইম, দ্যাটস অল। আপনি তো ফুড ইন্ডাস্ট্রিতেও সোশ্যাল ডিস্টেন্সিং এর কারণে মানে এই যুগে ইন্ডাস্ট্রিতে কি ধরনের মানে পরিবর্তনগুলি আপনি দেখতে পাচ্ছেন? দেখেন, আমার তো ফুড ইন্ডাস্ট্রিতে অভিজ্ঞতা এত বড় না। হ্যালো কবির ভাই, তানভীর শোনা যাচ্ছে? ওকে, শোনা যায়? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আমার এখানে কিন্তু ইন্টারনেট ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমার ওকে, তানভীর, আমার এত বড় অভিজ্ঞতা না ফুড ইন্ডাস্ট্রি। শব্দ আবারও চলে গেছে, আমি আসলে কন্টিনিউ করবো তানভীর ভাই? জি, ওই যে আপনার এখন ঠিক আছে? আচ্ছা, ওকে, সরি। হ্যাঁ, ওকে। তানভীর, এই যে সোশ্যাল ডিস্টেন্সিং এর জন্য এই যে বড় বড় রেস্টুরেন্ট গুলো যেখানে বসে খাবার একটা আয়োজন ছিল, আমরা নিজেরাও যেতাম, আপনিও যেতেন, এই জিনিসটা আমার মনে হয় এফেক্টেড হবে। মানুষ ভয় পাবে এখন এক জায়গায় বসে খাওয়া দাওয়া করতে। এই ধরনের আমি নিজেও যেতে খুব একটা আমি নিজেও এত সাহসী না যে আমি ওখানে বসে খাবো। সো জিনিসটা হবে কি যে ফুড ইন্ডাস্ট্রি তো আর বন্ধ হবে না, এটা একটা আমাদের একটা পার্ট অফ লাইফ। যেটা হবে যে এটা সাইজটা এবং বিজনেস করার তরিকাটা চেঞ্জ হয়ে যাবে। টেক অ্যাওয়ে উইল বিকাম আ বিগার বিজনেস দেন সিটিং ডাউন ইন রেস্টুরেন্ট। সো হয়তো খাবার মানুষ আসবে, নিয়ে চলে যাবে, বা ডেলিভারি হবে অনলাইনে, সেটা যেভাবেই হোক, বা এখন অনলাইনেই এখন অর্ডার দেওয়া যায়, ওই জিনিসটা হয়তো বাড়বে। এতে বিজনেস কিছুটা কমবে, কোনো সন্দেহ নেই। কিন্তু পাশাপাশি যে বড় বড় ইনভেস্টমেন্ট গুলো ছিল রেস্টুরেন্ট গুলিতে, সেটা কিন্তু এফেক্টেড হবে, কারণ ওইটা টাকা উঠানোটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। দে হ্যাভ টু স্কেল ডাউন, না হলে এই জিনিসটা করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, আনলেস করোনা গোজ অ্যাওয়ে এন্ড এভরিথিং ইজ ব্যাক টু নরমাল। এখন একটা প্রশ্ন করি অন্য টাইপের, সেটা হচ্ছে আমাদের ই কমার্স সেক্টরটাকে নিয়ে। আমাদের ই কমার্সের এই সেক্টরটা যেই সুযোগটা পেয়েছে, অপরচুনিটিটা পেয়েছে এই করোনাকালীন সময় তাদের ব্যবসাকে এস্টাবলিশ করার জন্য, এরকম অপরচুনিটি কিন্তু অন্য কোনো ভাবে তারা যেভাবে চাইতো, প্রণোদনা বলেন যাই বলেন, এত সুন্দর সুযোগ কিন্তু তারা কখনো পেত না। তো এই সুযোগটাকে কি আসলে আমাদের দেশের ই কমার্স ব্যবসায়ী যারা আছে তারা কাজে লাগাতে পারছে, তারা আস্থা অর্জন করতে পারছে, না কি হয়েছে? এই ব্যাপারে একটু ডিটেইলে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আসলে ই কমার্সের ভবিষ্যৎটা কি? তানভীর, এই করোনাতে যদি কোনো কোম্পানি লাভবান হয়ে থাকে, সেটা কিন্তু অ্যামাজন বা অ্যামাজনের মতো কোম্পানি। আপনি জানেন যে হাউ মাচ মানি দে হ্যাভ মেড, এবং জেফ বেজোস কিন্তু হি কেম ব্যাক ফ্রম সর্ট অফ রিটায়ারমেন্ট, এবং সে আবার অ্যাক্টিভ রোলে চলে এসেছে। হি মেড 25 বিলিয়ন ইন আ কাপল অফ ডেজ। সো বুঝতেই পারেন যে এই ই কমার্স কি, এই মানে এই করোনার পরিস্থিতিতে। আমি আমার যতটুকু আমি জানি, আমি যতটুকু দেখেছি, আমার ভুল হতে পারে, যদি হয় আমাকে সংশোধন করবেন, কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে মানুষের যে ধরনের কমপ্লেন দেখি
regarding e-commerce, online orders, delivery system, আমি কিন্তু আশাহত। আমার ধারণা ছিল যে ওয়ান্স এন্ড ফর অল বাংলাদেশ এক ধাক্কায় উইল গো অনলাইন, এই ই কমার্স এস্টাবলিশড হয়ে যাবে। আমি না এফেক্টিভ ব্র্যান্ডিং দেখলাম। সব ব্র্যান্ডিং এর জন্য কিন্তু পয়সা লাগে না, আপনিও জানেন। আপনার কিছুটা ক্রিয়েটিভ হতে হয়, হাউ ইউ ওয়ান্ট টু, কারণ এখন ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্টের সময়, রাইট? সবকিছুতে কিন্তু টাকা লাগে না। আমার হোর্ডিং বানাতে যে টাকা লাগতো, আমার ফেসবুকে বা লিঙ্কডইনে সেই ধরনের ক্রিয়েটিভ অ্যাডভার্টাইজমেন্ট করলে এটা কিন্তু এত টাকার বিষয় না। তো আমি কিন্তু দেখিনি যে বাংলাদেশের ই কমার্স ইন্ডাস্ট্রি ভোকাল হয়েছে। আমি 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 ফিল করিনি কোথাও এটা। দে ওয়ার নট ভোকাল। সার্ভিস, মানুষের আস্থা অর্জন করাটা খুব দরকার ছিল তাদের। ইট কুড হ্যাভ চেঞ্জ দ্য এন্টায়ার মার্কেট অল টুগেদার। আমার মনে হয় ওনারা আস্থাটা অর্জন করতে পারেননি, এবং সে নিয়ে ওনারাও যে কোনো অ্যাকশন নিচ্ছেন বা কোনো স্টেপ নিচ্ছেন এই ধরনের কোনো ইন্ডিকেশনও কিন্তু আমার কাছে নেই। সার্ভিস এনশিওর করতে পারেনি আমার কাছে মনে হয়েছে, সবার সাথে কথা বলে বা সোশ্যাল মিডিয়াতে দেখে। এবং এটা নিয়ে যে একটা হাইপ তৈরি করা এবং মানুষকে এই সুযোগটায় মানুষের সামনে ই কমার্সের বেনিফিটস গুলো তুলে ধরা, ব্যাংকিং সেক্টরকে এটার সাথে ইনভলভ করা। হ্যাঁ, তারা চাইলেই কিন্তু অনলাইনে ওয়েবিনার করতে পারতো, ব্যাংকের লোকজনকে নিয়ে, কার্ডের লোকজনকে নিয়ে তারা কিন্তু একটা হইচই করতে পারতো। এটা ব্যাংকের জন্য একটা বেনিফিট ছিল যে তারাও কিন্তু কার্ডের ওই যে ডিজিটাল মানি বা ক্যাশলেস সোসাইটি নিয়ে আমরা কথা বলি, এই একটা সুযোগ ছিল ব্যাংকের জন্য কার্ডগুলো পুশ করা, এই সিস্টেমটাকে নিয়ে আসা। এটা ব্যাংকও বেনিফিটেড হতো, ই কমার্সে যারা আছেন তাদেরও বেনিফিট আসতো, কিন্তু এই স্টেক হোল্ডার্স গুলো কিন্তু একসাথে কাজ করলো না। এই দোষটা আমি কিন্তু দেবো ই কমার্স প্ল্যাটফর্মের লোকজনকে, কারণ ব্যাংক নিশ্চয়ই যাবে না তাদের কাছে এটা নিয়ে, বা হয়তো যেতেও পারতো, কিন্তু আমি দেখিনি যে ই কমার্সের যারা আছেন তারা এই কাজটা করেছেন। দে ডিড নট গেট দ্য ব্যাংকার্স অন বোর্ড, 1 নম্বর। 2 নম্বর, কাস্টমারের কাছে দে ওয়্যার নট এবল টু টেক দ্য ফেথ আউট। তারা ফেথটাই তারা অর্জন করতে পারেনি। আমি দেখলাম যে অনেকেই ফেসবুকে বন্ধু বান্ধব লেখে যে যেটা অর্ডার দেওয়া হয়েছে সেটা আসেনি, পচা জিনিস এসছে। হ্যাঁ, এই জিনিসটা কেন হবে? এখন তো তাদের অনেক বেশি ফোকাসড হওয়া উচিত ছিল, যে সার্ভিস দেওয়ার কথা তার থেকে অনেক বেশি সার্ভিস দেওয়া উচিত ছিল। This was the biggest opportunity for the e-commerce platform in Bangladesh. এটা যদি তারা কাজে এখনো লাগাতে না পারে আর কোনোদিনও হবে না। এটা আমার জন্য কিন্তু একটা কষ্টের ব্যাপার, কারণ এটা আইটি এনেবল সার্ভিস। এটা আমি নিজেও এটা ইন্টারেস্ট, এটা আফটার অল আমরা যারা আইটিতে কাজ করি আমাদের জন্য এটা একটা বড় জিনিস। একটু থামাই 1 মিনিটের জন্য। সেটা হচ্ছে আমার যেটা ব্যক্তিগত ধারণা, মানে মার্কেট আমাদের দেশের লোকজনের টেন্ডেন্সি হচ্ছে যে আজকে আমি বিজনেস স্টার্ট করব, কালকে আমি মার্সিডিজ কিনবো। এটা তো আসলে একটা সহজ জিনিস না। একটা পান দোকান, যে একটা পানের দোকান বা টং দোকান দিচ্ছে, তারও ধারণা থাকে যে আজকে আমি দিচ্ছি, কালকে আমি বিলিং করব। মানে এই লাইফটা তো এত ইজি না, কিন্তু সবাই এই কাজটা করতেছে। এবং ই কমার্সের ক্ষেত্রে এরকম হইতেছে, আমি একদম রিসেন্ট কালকের একটা উদাহরণ দিই। আমি জাস্ট ওই যে মাস্ক শিল্ড যেটা করে এখন বিক্রি করতেছে, 10 টাকার একটা জিনিস সে 300 টাকা করে নিচ্ছে। সে বাসায় নিয়ে মানুষ লজ্জায় পড়ে নিতে হয়। তো এই যে এই জিনিসটা দ্বিতীয়বার কিন্তু কেউ ডাকবে না। তো এই যে আস্থার জায়গাটা তারা তৈরি করছে না, বা একবারই বিজনেসটা করে ফেলতে চাচ্ছে। মানে এটা কেন আমাদের, মানে এই টেন্ডেন্সিটা, এটা আমি মানে আসলে এই ব্যাপারটা নিয়ে যদি কিছু বলতেন আর কি। আর এটা আসলে কমপ্লেনটা এইভাবে আমি করবো না। আপনি কিভাবে বলবেন একটা লোক যদি আপনাকে মাছ যদি 300 টাকায় বিক্রি করে, হোয়াট ক্যান ইউ অ্যাকচুয়ালি সে, তাই না? আপনাকে বলবে যে আপনি দেখে কিনেন নাই। যদি সে সবার সাথে এইভাবেই যদি করে, ওই যে সবাই এটা করতেছে, ওই যে যেটা বললেন পচা খাবার খাবার দিচ্ছে, আপনার ফেটটা আপনি ফেট পেলেন না, তো আপনি কিন্তু চাইবেন না আর ওই জায়গায় অনলাইনে কাজ করার জন্য, কারণ আপনি প্রতারিত ফিল করছেন নিজেকে। হ্যাঁ, আমার প্রশ্নটা ওই জায়গায় যে ই কমার্স নিয়ে যারা কাজ করেন তাদের তো একটা সংগঠন আছে, তাদের খুব বেশি উচিত ছিল ফেটটাকে রিস্টোর করা। এবং আমি আবারও বলি যে ব্যাংকিং সেক্টরকে তাদের সাথে এটার মধ্যে ইনভলভ করা উচিত ছিল। আমার মনে হয় যে এটা অন্যরকম একটা কিছু হতে পারতো, কিন্তু তারা স্টেক হোল্ডার্স গুলো ডিফাইন করতে পারেনি। এবং আমি কোনো হাইপও দেখিনি সোশ্যাল মিডিয়াতে, আমি তাদের এত কোনো প্রেজেন্সও দেখিনি। ই কমার্স সাইটের একটা বড় জায়গা হচ্ছে কিন্তু ব্র্যান্ডিং এবং অ্যাডভার্টাইজমেন্ট। আমি কিন্তু তেমন কিছুই দেখিনি যে তারা এটা নিয়ে করছে, বা তারা একটা সাংঘাতিক, তারা অনেক কিছু করতে পারতো, অনেকভাবে দেখাতে পারতো ক্রিয়েটিভলি, যেটা কত মানে ইজি এবং কত সুবিধা মানুষের জন্য।
এটা করতে পারলো না তারা এখন পর্যন্ত। আমি আশা করব রিয়েলি যে তারা যদি এটা রিয়েলাইজ করে, দে আজকে হ্যাভ আ ঈদের ভেরি শপিংটা বিগ কিন্তু ই অপরচুনিটি। কমার্সের মাধ্যমে মানুষ করতে পারতো। আজকে হ্যাঁ, পুরা রোজার বাজারটা কিন্তু মানুষ ই কমার্সের মাধ্যমে, তারা যদি আস্থাটা অর্জন করতে ডেফিনেটলি পারতো। এই ফিল্ডটা কিন্তু তারাই নষ্ট পারলো না। করছে। আজকে মানুষ বাধ্য হয়ে তাদের উপর বিরক্ত হয়ে মার্কেটে যাচ্ছে জীবনের রিস্ক নিয়ে। এটা কিন্তু হওয়ার তাদেরকে কথা ছিল না। সুযোগ, তাদেরকে আমি সুযোগ দেব যে তারা হয়তো এখনো এটা রিয়েলাইজ করবে। রিয়েলাইজ করাটা খুবই ইম্পর্টেন্ট। এটাই তাদের হাতে এখন একটা বড় একটা ফিল্ড আছে খেলার জন্য, হ্যাঁ। আর তারা সবাই যে তাও এবং এটা কিছু টেস্টেড। কিছু ভালো কাজ করতেছে, হ্যাঁ, কিন্তু একটা বড় অংশ এই কাজগুলি করতেছে দেখে যে এটা নিয়ে আলোচনা সমালোচনা বা আস্থা অনাস্থার এখনো জায়গাটা তৈরি সুযোগ আছে, করছে আর কি। এখনো ভাইয়া, সুযোগ আমি আছে ফাইনালি করার। আরেকটা আবারও আপনার কাছে একটু সাইবার সিকিউরিটি নিয়ে আসবো। সেটা হচ্ছে যে আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট যেগুলি আছে, এরা আসলে সাইবার সিকিউরিটির ব্যাপারে আসলে কতটা সচেতন, এই ব্যাপারটা নিয়ে যদি একটু ডিটেইলে কিছু বলেন। আসলে ফ্যাক্টর মানে না না, কতটুকু সচেতন সচেতন না, আমাদের আর্থিক প্রতিষ্ঠান না না, এটার ব্যাপারে। এখানে এখানে কোনো গোপন কিছু নাই। দেখেন, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন মাত্রই সাইবার সিকিউরিটির ব্যাপারে সচেতন, এতে কোনো সন্দেহ নেই। আপনাকে এইভাবেও দেখতে হবে যে যে লোকগুলো সাইবার সিকিউরিটির সাথে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে জড়িত, তারাও কিন্তু আমাদের মতো কিন্তু রাতারাতি কিন্তু বাড়িতে চলে যেতে হচ্ছে, রাইট? দে ডিড নট গেট আ চান্স টু প্রিপেয়ার। এখন আমি আমার নিজের কমিউনিকেশনের কথা বলি, যে প্রথম বেশ কিছুদিন পর্যন্ত কিন্তু ব্যাংকের আইটি ডিপার্টমেন্ট বা সাইবার সিকিউরিটি নিয়ে যারা কাজ করেন, তাদের সাথে কিন্তু অনেকদিন পর্যন্ত আমাদের যোগাযোগই ছিল না। কারণ দে ওয়ার অলসো ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড যে কি করবে, কোন জায়গায় যাবে, বা সবার একটা হোপ ছিল যে শেষ হয়ে যাবে, আমরা আবার ব্যাক টু নর্মাল যাব। সবকিছু মিলে একটা কনফিউশন। এখন কিন্তু দে হ্যাভ স্টার্টেড কমিউনিকেটিং। এখন যেটা হয় দেখেন, আমাদের দেশে বাজেটস এর ব্যাপার থাকে, তারা এখন যেসব জিনিস নিয়ে কথা বলবে এটা ম্যানেজমেন্টকেও বুঝতে হবে, রাইট? প্রত্যেকটা লোকের বাড়িতে সিকিউরিটি এনশিওর করার জন্য যে অ্যাওয়ারনেস দরকার, এটা নিয়ে তাদের প্রচুর কাজ করতে হবে। আমি এখনো বলি, প্রোডাক্ট কেনার আগে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা দরকার। আপনার সবচেয়ে বড় প্রোটেকশন কিন্তু আপনার অ্যাওয়ারনেস। হ্যাঁ, এই জায়গায় আমি জানি না ব্যাংকগুলো ভিতরে ভিতরে করছে কিনা, বা একটা কয়েকজন লোকের জন্য করছে কিনা, এভাবে তো আর ডাইরেক্টলি কেউ বলে না। কিন্তু আমি পার্সোনালি মনে করি যে প্রত্যেকটা ব্যাংকের সিসোর এটা রেসপন্সিবিলিটি যে তাদের অফিসের সবাইকে অনলাইনে তারা নিজেরা ওয়েবিনার করতে পারেন, তারা চিঠি মেল আকারে দিতে পারেন, তারা একটা গাইডলাইন তৈরি করা দরকার যে দিস ইজ হাউ উই উইল ওয়ার্ক ফর দ্য টাইম বিং। এবং তারপরে পর্যায়ক্রমে যেসব যেসব প্রোডাক্টস বসানো দরকার, সলিউশন বসানো দরকার, সেগুলি বসানো হবে। কিন্তু অ্যাওয়ারনেস নিয়ে কাজ আমি এখনো দেখিনি, আমার কাছে এটা ভিজিবল না। কিন্তু ইন্টারনালি তারা করছে কিনা উই হ্যাভ নেভার ডিসকাসড, আমি জানি না। তো হয়তো তারা করছেন, কিন্তু ম্যানেজমেন্টকে এটা ইনভলভ আগে কিন্তু দেখেন, আমি আপনাকে বলি, আমি যখন অফিসে বসি তখন কিন্তু আমার যখন কাজগুলো করি, আমার কিন্তু 4-5 জন কিন্তু হেল্প করার জন্য থাকে। এক একটা ডিপার্টমেন্টাল হেড থাকে বা কোনো এক্সিকিউটিভ থাকে যে আমাকে একটা হেল্প করে। আমরা কিন্তু এইভাবে অভ্যস্ত কালচারালি যে আমাকে এই জায়গা থেকে এটা আসবে, এই জায়গা থেকে। এখন আমি বিইং দ্য সিইও অফ আ কোম্পানি, আমি যখন আমার বাসায় বসি তখন কিন্তু আমি একা একা আমাকে কিন্তু সমস্ত কাজগুলো কিন্তু করতে হয়, এবং সেটা কিন্তু ডিজিটালি করতে হয়। আমার কিন্তু এখানে, আমি যদি আজকে আইটির লোক না হতাম, এটা কিন্তু একটা বড় একটা গ্যাপ, যে আমি পিডিএফ কিভাবে করতে হয়, এই এই ফাইলটা কোথায় আছে, আমার এটা কিভাবে ডাউনলোড করতে হবে, আমার এই ডাউনলোড করে এটা কিভাবে, আমি এটার মধ্যে সিগনেচার করব কিভাবে ডিজিটালি, আমি এটার সাথে অ্যাটাচমেন্ট কতগুলো পাঠাবো, আমার ফাইল সাইজ কিভাবে ছোট করতে হয়, এই জিনিসগুলো কিন্তু সবাই অভ্যস্ত ছিলেন না। এখন হয় কি যে এটার জন্য হয়তো ফ্যামিলি মেম্বার কারো হেল্প না হচ্ছে, এটা একটা সিকিউরিটির ইস্যু। আপনার ওপেন একটা, আপনি আপনার বাসায় একটা রাউটারে আমরা ফ্যামিলির 7-8 জন লোক হয়তো ইনভলভ, এটা যে কোনো পয়েন্টের থেকে ব্রিচ হতে পারে। এখন এই জায়গাগুলোতে ম্যানেজমেন্টের সাথে খুব ঘন ঘন সিসোদের কথা হওয়া দরকার যে দিস ইজ হাউ ইট ইজ ডান। তাদেরকে অনলাইনে কিছু কিছু বেসিক কাজ শেখানো দরকার। সবাই কিন্তু পারেন না এটা। আমি আজকে কথাটা বলছি, কেউ যদি কিছু মনে করেন, আই এম রিয়েলি সরি, কিন্তু এটাও তো সত্য যে অনেকে আছেন যে পিডিএফটাও করতে পারবেন না। then you have to teach that person। আপনাকে এখন আপনার কোনো লোক এসে আপনাকে বাসায় তো এটা করে দিয়ে যাবে না, আপনি বসে থাকবেন যে আরেকজন পিডিএফ করে পাঠাবে, তারপর আপনি পাঠাবেন, কতবার ফোনে কথা বলবেন। এখন অনেক কাজ কিন্তু আমাদের নিজেদের করতে হবে। ইটস আ ভেরি আনইউজুয়াল সিচুয়েশন যে অনেক কাজ আমাদের নিজেদের করতে হবে এখন, আর হেল্প পাবেন না। সো এই একটা গ্রুপকে ট্রেন আপ করা, সাইবার সিকিউরিটি নিয়ে আপনাকে অ্যাওয়্যার করা, শুধু ম্যানেজমেন্ট না, ডাউন দি লাইন যারা সবাই কানেক্টেড, তাদের সবাইকে কিন্তু আপনার এডুকেট করতে হবে।
খুব বেসিক। আমি বলছি না যে তাদেরকে কোনো টেকনিক্যাল কিছু শিখাতে হবে, এক পাতায় তাদেরকে একটা গাইডলাইন দেওয়া সম্ভব যে আপনারা এটা করবেন, এটা করবেন না, দ্যাটস ইট। কিন্তু ওই স্টেপটা নেওয়া হয়েছে কিনা এটাও কিন্তু মানে আমার একটা কিউরিওসিটি আছে যে এই ধরনের কাজ হয়েছে কিনা। I cannot ask the banks, but this is how it is. আমাদের কাছে প্রশ্ন মোটামুটি এই ছিল। আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাকে আপনার এই ব্যস্ততার মধ্যেও আমাকে সময় দেওয়ার জন্য, গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করার জন্য। আমার ইচ্ছা আছে আপনার সাথে আরেকদিন আরেকটা এভাবে আলোচনা করার, নতুন কোনো কিছু বিষয় নিয়ে আর কি, আরো কিছু বিষয় নিয়ে, যেহেতু আমার অনুষ্ঠানগুলি ছোট ছোট থাকে, মানুষ অনেক বড় সময় ধরে আসলে আলোচনা শুনতে চায় না, তাই আমি আসলে 40 থেকে 50 মিনিটের মধ্যে একটা ক্লাস 45 থেকে 50 মিনিট ওই হিসেব করে আমি আর কি এই অনুষ্ঠানটা চালানোর চেষ্টা করতেছি। আন্তরিক ধন্যবাদ প্রবীর ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ অনেক, আর ঈদ মুবারক সবাইকে। হ্যাঁ, আমাদের ফিনটেকের রিডারদের জন্য বা এই দর্শকদের জন্য যদি আপনি শেষ কিছু বলতে চান। ঈদ মুবারক তো অবশ্যই, খুব আনইউজুয়াল একটা সিচুয়েশন, কিন্তু আশা করি যে সবাই ভালো থাকবেন। এখন তো আপনার যারা ফিনটেকের যারা শুধু পাঠক না, আপনার দর্শক, আপনার শ্রোতা, সব ক্যাটাগরিতে লোকজন আছে, তো সবার জন্যই ঈদের শুভেচ্ছা থাকলো। আমি শিওর যে আজকে যদি এখন যদি অন্ধকার থাকে, সামনে কিন্তু আলো কিন্তু থাকবেই। তো এখন একটা পরিস্থিতির মাধ্যমে ভিতর দিয়ে আমরা সবাই যাচ্ছি, সেটাও সত্য, কিন্তু একসময় না একসময় এটা যাবে, হয়তো একটু কষ্ট হবে, কিন্তু আমরা সবাই যদি ধৈর্য ধরি, সবাই যদি একসাথে কাজ করি, সবাই যদি নিষ্ঠা নিয়ে কাজ করি, আমি শিওর যে আমরা এটা থেকে বেরোবো। আমি হাল ছাড়িনি, এবং কেউ যেন এটা হালটা না ছাড়ে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।